কাজ করে, এন্ড ফাইনালি হচ্ছে আমরা মডেল ভালো করার জন্য কি করতে পারি। ঠিক আছে, তো তার মানে 30 পেজের পর থেকে মোটামুটি সবই আপনাদেরকে আসলে পড়তে হবে। এতটুকুই আসলে ডিপ লার্নিং এর থিওরি। ডিপ লার্নিং এর ম্যাথমেটিক্স এর মধ্যে ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাক প্রপাগেশন, আরো একটা স্পেশাল অ্যাপ্লিকেশন আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে আপনার এএনএন টেক্সট ক্লাসিফিকেশন উইথ এ সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক। তো সেটা আসলে আমরা সঙ্গত কারণে বাদ দিয়েছি, যেহেতু নতুন আরেকটা টপিক আমরা এখন পড়বো। দেন হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। সো টাইম সিরিজ অ্যানালাইসিসের আপনাদের পড়ানো হয়েছে, এবং হচ্ছে আমি চেষ্টা করব যে হচ্ছে আপনাদের যদিও হচ্ছে এ সেকশনে আপনাদের টাইম সিরিজের উপরে কোনো কুইজ হয়নি, বাট বি সেকশনে আমি টাইম সিরিজের উপরে কুইজ নিয়েছি। সেটা আসলে আমি সলভ করে আপনাদেরকে নোট আকারে দেওয়ার চেষ্টা করব, যেহেতু হচ্ছে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসের স্লাইডটাও একটু বড়। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস ওভারভিউ। বাট হচ্ছে আমরা ইএলটি আর অথবা ইটিএল আর্কিটেকচারটা আমরা এখন একটু শেষ করতে চাই। জি, আপনাদের দুইজন হাত তুলেছেন, একটু বলেন। জি স্যার। স্যার আমাদেরকে এসকিউএল বাট? ও সরি 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 সরি, আমি তো এসকিউএল তো আছে, ঠিক আছে। সো এটা একটু তো আমার মনে নাই আর কি। ঠিক আছে, সো এসকিউএলটা আছে, তাই তো বলি যে সিলেবাস এত কম না। স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমাদের ডিপ লার্নিং এর যে ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা আছে স্যার, এটা কি মানে আউটপুট এন্ড লাস্ট হিডেন এর মধ্যে আসতে পারে, নাকি এর আগের লেয়ারও আসতে পারে? না না, ওই ওই লাস্ট লেয়ার পর্যন্তই আসবে। ঠিক আছে, মানে হচ্ছে লাস্ট লেয়ার থেকে প্রথম হিডেন লেয়ার পর্যন্ত। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। স্যার টাইম সিরিজ থেকে কি থিওরি থাকবে? না, টাইম সিরিজ থেকে কোনো থিওরি নাই। টাইম সিরিজ থেকে আপনাদের যে কুইজের যে ম্যাথটা, সেটা থ্যাংক ইউ সো মাচ যে আমাকে মনে করিয়েছে যে এসকিউএলটা আছে। আচ্ছা, এসকিউএল যে পর্যন্ত দেখানো হয়েছে, এবং হচ্ছে আমি কুইজের কোশ্চেন দুইটা সেকশনেরই কুইজের কোশ্চেন দিয়ে দিচ্ছি। সো এই কুইজের কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করতে পারেন, আশা করা যাচ্ছে যে মানে আপনারা ইজিলি সলভ করতে পারবেন এসকিউএলটা। আর টাইম সিরিজ থেকে কোনো থিওরি নাই। আমি আপনাদেরকে যে সলভটা দিব নোট আকারে, সেটা আপনারা মাস্ট গো থ্রু করে যাবেন। ঠিক আছে স্যার, মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলবেন কি? জি, মার্ক ডিস্ট্রিবিউশন আসতেছে। আরেকজন কি জানি বলতেছিলেন। হ্যাঁ, টাইম সিরিজ অ্যানালাইসিসের কি কোশ্চেন? আপনার কথা অনেক আস্তে আসতেছে, আমি আসলে বুঝতে পারিনি। কেউ যদি শুনে থাকেন তাহলে একটু। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, কনভেক কনকেভ যে কার্ভটা আছে সেটাই তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড। তো জাস্ট তো নাম আলাদা। ঠিক আছে, সো মানে মানে বই প্রকাশ করা হয়েছে এক এক ভাবে, বাট ক্যালকুলেশন সেম। হ্যাঁ, স্যার জি স্যার। স্যার আমাদের স্যার টাইম সিরিজে তো হচ্ছে আপনি ক্লাসে শুধু 3টা দেখাইছিলেন, বাট আমাদের স্লাইডে হচ্ছে আরো মানে না না, স্লাইডে যতটুকু আছে ততটুকুই আছে। সবগুলো দেখতে হবে?
না না না, আমি যে তিনটা দেখাইছি। ওকে স্যার। স্যার থিওরি কত মার্ক আসতে পারে? জাস্ট এ মিনিট। সো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ক্লাসে বারবার বলছি যে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়াল থিওরি না। অ্যাকচুয়াল থিওরি আপনাদেরকে ডিরেক্ট আসবে না, ঠিক আছে? অ্যাকচুয়াল থিওরি যেমন হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের নাম লিখো, এটাকে বলা হচ্ছে যে আমরা নর্মালি থিওরি বলি, বা ডেফিনেশন, এটাকে থিওরি বলি। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ব্লুমস ট্যাক্সোনমিতেও দেখাইছি যে হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে দেখাইছে যে লেভেল 5 এর উপরে আপনাদের কোশ্চেন হবে। তো তার মানে অ্যাপ্লাই করতে হবে, বা হচ্ছে আপনাকে ইভালুয়েট করতে হবে যে এটা ভালো কোনটা খারাপ, অথবা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে আপনাদের কিন্তু ডিরেক্ট থিওরি আসবে না, ঠিক আছে? তো ডিরেক্ট থিওরি না আসলে আসলে ওইভাবে আহ, বলা যাচ্ছে না যে হচ্ছে থিওরি থেকে কত মার্ক আসবে। কারণ হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং আমরা যে এখনকার যে আর্কিটেকচারের থিওরিটা দেখব, সেটাও কিন্তু আপনার সরাসরি হুবহু আসবে না। এখন আপনারা যেটা করতে পারেন যে হচ্ছে এই নোটটা পুরোটা মুখস্থ করে ফেলতে পারেন, ফেলে লিখেও দিতে পারেন, ঠিক আছে? যেহেতু আমি এত জোর দিয়ে পড়াচ্ছি, আপনারা বুঝতেই পারতেছেন যে এই টপিক থেকে প্রশ্ন আসবে, এই থিওরি থেকে। তো সেই জায়গা থেকে আপনারা মুখস্থ করে ফেলতে পারেন, ফেলে লিখতে পারেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে আপনারা এটা কোশ্চেনের যে সিনারিও দেওয়া থাকবে সেই সিনারিওর সাথে রিলেট করবেন, রিলেট করে দেন লিখবেন। কম লিখে বেশি বুঝাবেন, ঠিক আছে? এবং হচ্ছে ডিপ লার্নিং এর যে থিওরি গুলো আসবে সেই থিওরি গুলাতেও আপনাদের কিন্তু বুঝতে হবে, বুঝে তারপরে লিখতে হবে, ঠিক আছে? তো এখন আসলে বাট আমি ওভারঅল না বলতে পারলেও এসকিউএল থেকে আপনার হচ্ছে খুব বেশি মার্ক আসতেছে না। আমরা যেরকমটা বলছিলাম যে হচ্ছে 5 6 7 মার্ক এই ধরনের। এর বাহিরে আমি আর মার্ক ডিস্ট্রিবিউশন মানে হয়তো বলাটা ঠিক হচ্ছে না, বা এইটুকুও বলছি, এতটুকু আমি আসলে বি সেকশনে বলছিলাম যে হচ্ছে প্লিজ আপনারা বললেন না যে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা কত। তা আমি বলবো যে হচ্ছে আপনারা যদি কোনো টপিক বাদ দিয়ে যান, ঠিক আছে, তাহলে আপনার পরীক্ষা খারাপ হবে। আই এম শিওর যে হচ্ছে আপনি যদি কোনো টপিক বাদ দিয়ে যান, তাহলে আপনার পরীক্ষা খারাপ হবে। ধরেন আপনার হচ্ছে সিলেবাসে সবকিছু আসবে না, কিন্তু যেটা বাদ দিবেন সেটাই হয়তো আসবে। কোশ্চেনটা এইভাবে সেট করা। তো তার জন্য এখনো সময় আছে, আপনারা পড়েনি আসলে 2 দিন, এবং সেই সেই জায়গা থেকে আজকে পড়া শুরু করেন। বাট আমি যতটুকু জানি যে এইবার আপনাদের প্রিপারেশন খুবই ভালো, কারণ 3টা কুইজ দিছেন, ঠিক আছে, এই ফাইনাল সিলেবাসের উপরে। সো কুইজের জন্য পড়া আছে। আর এখন শুধু যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো পড়বেন। ম্যাথমেটিক্স আপনাদের অলরেডি জানা, এবং হচ্ছে আপনাদের টাইম সিরিজের উপরে আমি ম্যাথের সলভ করে একটা নোট শেয়ার করছি, ঠিক আছে? জাস্ট সেটা গ্রোথ করবেন। বাট তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে নক করবেন। আমি হচ্ছে যেভাবে সলভ দেওয়ার চেষ্টা করব। আমাকে হয়তো বা একজন নক করেছে কোনো একটা সলভ দিয়ে, তো আমি রিপ্লাই করতে পারিনি, আমি খাতা দেখতেছিলাম এবং হচ্ছে একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমি ক্লাসটা শেষ করে আপনাদেরকে রিপ্লাই দেওয়া শুরু করব, ঠিক আছে? ওকে, সো তাহলে শুরু করছি আমি। আপনাদের আর কোনো কনফিউশন আছে? বলেন। বাট আমি বলবো আপনি সবকিছু পড়েন, যতটুকু দেওয়া হয়েছে ততটুকু আপনি সবকিছু পড়েন, ঠিক আছে?
ওকে, সো আমি শুরু করছি। আমি স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা দেখেন, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই, ঠিক আছে? আমরা আসলে মোটামুটি ডিপ লার্নিং এর অনেক কিছু পড়ছি এবং বেশ ভালো একটা অ্যাডভান্স কনসেপ্ট। এটা হয়তোবা আমাদের যে এখন যেটা পড়বো সেটা খুবই এন্ট্রি লেভেলের কাজ, এবং হচ্ছে আমরা এসকিউএল পড়ছিও ঠিক এই কারণেই যে হচ্ছে আমাদের ডেটা ওয়্যার হাউস থেকে আসলে আমরা কিভাবে ডেটা নিতে পারি তার জন্য আমাদের এসকিউএল হেল্প করে। তার জন্য আসলে এই রিক্যাপটা দেওয়া, যে এসকিউএল এর রিক্যাপটা। বাট হচ্ছে আমরা এই যে ডেটাটা নিব, সেই ডেটাটা আসলে থাকে কোথায়? সেই ডেটাটা রিয়েল লাইফে তিনটা জায়গাতে থাকে। একটা হচ্ছে ডেটা ওয়্যার হাউস, আরেকটা হচ্ছে আপনার ডেটা লেক, আরেকটা হচ্ছে লেক হাউস। আমি জাস্ট তিনটা অ্যানালজি দিয়ে একটু বুঝাই যে হচ্ছে ডেটা ওয়্যার হাউসটা কেমন। সো ডেটা ওয়্যার হাউসটা যেমন ধরেন আমরা নিশ্চয়ই সুপার শপে গিয়েছি বা আমাদের ক্যাম্পাস স্টোরে গেছি। তো আমাদের ক্যাম্পাস স্টোরে দেখবেন যে হচ্ছে যে জায়গাতে কসমেটিক্স আইটেম, সে জায়গাতে কসমেটিক্স, যে জায়গাতে হচ্ছে ফ্রোজেন আইটেম গুলো আছে ঢোকার সাথে সাথে ফ্রোজেন আইটেম, যে জায়গাতে হচ্ছে স্যার আপনি কি কোনো স্লাইড দেখাইতেছেন? স্লাইড দেখাচ্ছি না আমি, আমি জাস্ট শো মাই স্ক্রিন এনিওয়ে দিলে ভালো হতো। স্যার স্লাইড দেখাচ্ছে না, এমনি ব্যাকগ্রাউন্ডে পড়াচ্ছে। না না, স্লাইড তো আমি দেখাচ্ছিও না। এখন কি দেখা যায়? জি স্যার, এখন বলেন। জি। So, আমি এটা দেখাই নাই, ঠিক আছে? আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলতেছি যে আমরা এই টপিকটা কেন পড়ছি। সো ডেটা থাকে তিনটা ওয়েতে, একটা হচ্ছে ডেটা ওয়্যার হাউস, আরেকটা হচ্ছে ডেটা লেক, আরেকটা হচ্ছে লেক হাউস। তো ডেটা ওয়্যার হাউসের মানে অ্যানালজিটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাস স্টোরে তো আপনারা নিশ্চয়ই গেছেন। সো দেখেন যে ডেটা ওয়্যার হাউস মানে এই যে সুপার শপটা আছে, এই সুপার শপে মানে জিনিসগুলো স্ট্রাকচার হয়ে সাজানো থাকে। ফ্রোজেন আইটেম এক পাশে, দেন হচ্ছে বিস্কুট, পাউরুটি এক পাশে, দেন হচ্ছে আপনার কসমেটিক আইটেমস এক পাশে, দেন হচ্ছে গ্রোসারি আইটেম গুলো এক পাশে। সো একটা স্ট্রাকচার জায়গা থাকে না, মানে চাল একটা সেকশনে, ডাল একটা সেকশনে, তেল একটা সেকশনে, বাচ্চাদের খাবার আলাদা একটা সেকশনে, মানে সবকিছু স্ট্রাকচার্ড, ক্লিন, অর্গানাইজ থাকে। তো এটা এটা এই যে স্ট্রাকচার, ক্লিন, অর্গানাইজ, তো এটা যদি এইভাবে যদি ডেটাটা থাকে, যেমন ধরেন আমরা নিশ্চয়ই বিকাশ, নগদ, রকেট ইউজ করতেছি। সো এই বিকাশ, নগদ, রকেটে প্রত্যেকদিন লাখ লাখ ট্রানজেকশন হয়। সো লাখ লাখ ডেটা কালেক্ট করা হয় না? এটা তো ধরেন হচ্ছে লাখ লাখ ডেটা, ধরেন আপনার বিকাশে শো করে হচ্ছে লাস্ট 30 দিনের ডেটা, বা আপনি যদি ব্যাংকিং অ্যাপস গুলা চিন্তা করেন, তারা এখন অনলাইনে যেমন ডাচ বাংলা লাস্ট 3 মাসের ট্রানজেকশন জন্য একটা পিডিএফ রিপোর্ট করে দেয়। সো ধরেন বা বিকাশ নিজেদের জন্য তো ডেটাগুলো রাখে। তো বিকাশ যে ডেটাগুলো রাখে সেটা র ডেটা প্রসেস করে স্ট্রাকচার করে স্টোর করা হয়, এবং হচ্ছে এটা ডেইলি ট্রানজেকশন, মান্থলি রেভিনিউ, কাস্টমার রিজন ওয়াইজ রিপোর্ট। সো অর্গানাইজ যদি না হইতো তাহলে কিন্তু এই রিপোর্টগুলো আসলে খুব ভালোভাবে দেখা যাইতো না। তো একটা ডেটা যদি আমরা অর্গানাইজ করে সাজায় রাখি, যেখানে স্টোর করি, সেইটাকে বলা হয় ডেটা ওয়্যার হাউস। আরেকটা হচ্ছে ডেটা লেক। ডেটা লেককে আপনি হচ্ছে এটা অ্যানালজিটা তো বললাম সুপার শপের অ্যানালজি, যে সবকিছু স্ট্রাকচার, ক্লিন, অর্গানাইজ থাকে। ডেটা লেকটা আপনি হচ্ছে একটা এটাকে কি বলা যায়, আপনারা গুদাম ঘর দেখছিলেন কখনো? মানে হচ্ছে গুদাম ঘরের ইংরেজি নাম কি? স্টোর হাউস। স্টোর হাউস, বা হচ্ছে ওই যে গোডাউন বলি আমরা, মানে জি স্যার, বুঝতে আমাদের পারছি। জেনারেল সেন্সে। তো
ওই গোডাউনে আসলে কেমন থাকে, যেমন চালের বস্তা থাকে, তেলের ড্রাম থাকে, ফার্নিচার, ইলেকট্রনিক্স। মানে ধরেন যে চালের বস্তাতে কতটুকু চাল আছে আমরা জাস্ট দেখি যে এখানে চালের বস্তা আছে, কতগুলা চালের বস্তা আছে, এটাও আমরা ইন সাম কেস গুনতে পারি না। এক পাশে পাট রাখা আছে, তো কত মন পাট আছে এটা কিন্তু গোনা যায় না। তো তার মানে হচ্ছে এই গুদাম ঘরগুলাতে কি থাকে, একদম গুড স্টোরেজ থাকে। তো এইখানে আসলে গুদাম ঘরের ডেটাটা সামকে স্ট্রাকচার থাকে, অথবা সেমি স্ট্রাকচার থাকে, অথবা আনস্ট্রাকচার থাকে, তাই না? সো এখন দেখেন যে আবার এটার যদি একটা অ্যাপস বলি যে এমন কেমন হচ্ছে, যেমন ধরেন আমরা পাঠাও অ্যাপ বা উবার অ্যাপ ইউজ করি। তো এইখানে দেখেন পাঠাও কি কালেক্ট করে, ট্রিপসের লগ কালেক্ট করে, জিপিএস লোকেশন ইউজ করে, কাস্টমার রিভিউ ইউজ করে। দেন হচ্ছে আমরা ওইখানে মেসেজিং করতে পারি, ভয়েস নোট দিতে পারি, ইমেজ দিতে পারি যে হচ্ছে দেখেন আমি এইখানে আছি, ঠিক আছে, ওই ইমেজ দেখে ওইখানে চলে আসে। সো এই যে ধরেন ইমেজ আসতেছে, জিপিএস লোকেশন আসতেছে, কাস্টমার রিভিউ, ভয়েস নোট, টিপস, এগুলা সবগুলা ডেটাতে স্টোর হচ্ছে না, ডেটাবেজে তো স্টোর হচ্ছে। সো এই সবগুলা এখানে কি সবগুলা ডেটা স্টোর হচ্ছে, বাট এটাকে স্ট্রাকচার করাটা একটু ডিফিকাল্ট না? যেমন ধরেন যে ট্রাফিক প্যাটার্ন, কাস্টমার বিহেভিয়ার, ডেলিভারি ট্রেন্ড, এই ধরনের জিনিসপত্রগুলা যদি থাকে বা বের করতে চাই, সেটা ডেটা ওয়্যার হাউসের তুলনায় ডেটা লেকে থাকলে আপনার একটু ডিফিকাল্ট হবে না? জি স্যার। জি স্যার। সো আরেকটা ব্যাপার হচ্ছে লেক হাউস। লেক হাউস এটা হচ্ছে একদম লেটেস্ট যে ডেটা আমরা ইউজ করি, হচ্ছে ধরেন এখনকার আমরা ধরেন কি করি না অনলাইনে। সো তার মানে হচ্ছে এই লেক হাউসটা হচ্ছে দুইটার মার্জ ভার্সন, একটা ওয়্যার হাউস প্লাস ডেটা লেক। তো এখানে কি থাকবে, যদি লেক হাউস হয় এখানে স্ট্রাকচার ডেটাও থাকবে, আবার হচ্ছে র ডেটাও থাকবে। কিরকম, যেমন ধরেন আমরা এখন পর্যন্ত বাংলাদেশে ভালো ই কমার্স প্ল্যাটফর্মকে আমরা দারাজ হিসেবে চিন্তা করতে পারি। যদিও হচ্ছে ওই হুজুরটার নাম জানি কি, জামশেদ মজুমদার, উনি বেশ ভালো করছে। মেট্রো রেলের 3-4টা স্টেশনে ওনার এখন ফিজিক্যাল শপ আছে। তো সেই জায়গা থেকে উনি একটা ট্রাস্টের জায়গা নিয়েছে। সো বাট সেটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি যদি দারাজকে চিন্তা করেন, দারাজে যেমন রো ডেটা আছে, প্রোডাক্ট ইমেজ আছে, কাস্টমার রিভিউ আছে, ক্লিকের লগ গুলা ওরা আসলে কালেক্ট করে, ঠিক আছে, বা হচ্ছে এটা গুগল কালেক্ট করে। কারণ হচ্ছে আমরা যখন একটু কথাবার্তা বলি, তো দারাজ অ্যাপ যদি থাকে তখন কিন্তু গুগল দারাজ অ্যাপ বা হচ্ছে গুগল থেকে আমাদের নোটিফিকেশন আসে যে এটা দারাজ অ্যাপ কিনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। বা ধরেন হচ্ছে যেহেতু আমার ফোনটা দিয়ে আমি আসলে এখন কথা বলছি ফোন পাশে, তো আমি হয়তো বা কিছুক্ষণ পরে যখন ফেসবুকে যাব ক্লাস শেষে, তখন দেখবো যে দারাজের অ্যাপ বা দারাজ রিলেটেড কোনো প্রোডাক্ট আসলে মানে অ্যাড এর মধ্যে আসতেছে। তো এই সিচুয়েশনে আমরা আছি। সো তাহলে দেখেন দারাজ অ্যাপে প্রোডাক্ট ইমেজ আছে, ক্লিক লগস, সবকিছু আছে। এবং এখানে কি কি করে তারা, তাদের কাছে কিন্তু প্রসেস ডাটাও আছে, সেলস, ডেইলি সেলস সামারি, মান্থলি রেভিনিউ রিপোর্ট। তো কি এই কাস্টমার রিভিউ, প্রোডাক্ট ইমেজ, ক্লিকের লগ, বাট তাদের কাছে প্রসেস করে কি দারাজের যে মেইন যে একটা ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে কিন্তু প্রসেস ডেটাও কিন্তু দেখানো হচ্ছে। সো তার মানে হচ্ছে এবং স্ট্রাকচার্ড এই দুইটাই যদি একসাথে রাখা হয় তাহলে হচ্ছে লেক হাউস। তো এখন এই ধরেন ডেটা ওয়্যার হাউস বা ডেটা লেক বা লেক হাউস, যেখান থেকে ডেটা আপনি নিতে চান, সেইখান থেকে নিয়ে আপনি যদি কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হয়তোবা এসকিউএল বা ডিফারেন্ট মেকানিজম ইউজ করতে হবে ডেটা এক্সট্রাক্ট করার জন্য। তো এখন এক্সট্রাক্ট করার পরে আপনি কোন আর্কিটেকচারে আসলে ডেটাগুলা রিয়েল টাইম প্রসেস করবেন, সেটা আজকের প্রতিপাদ্য বিষয় বা আজকের পড়ার বিষয়। আমি কি ব্যাকগ্রাউন্ডটা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, সো এখন দেখেন আপনার 3 জায়গাতে ডেটা আছে। এখন
তিন জায়গা থেকে ডেটা নেওয়ার জন্য দুইটা ওয়ে আছে রিয়েল টাইম প্রসেস করার জন্য। এখন আরেকটু বিষয় বলে নেই, ক্লিয়ার করে নেই যে এই যে ডেটা নিবেন আপনি, ডেটা নিয়ে কি প্রসেস করবেন। যেমন হচ্ছে আমরা কি প্রসেস করি এখন, যে রিয়েল টাইম ফ্রড ডিটেকশন করতে চাই, যে এটা ফ্রড হচ্ছে নাকি ফ্রড হচ্ছে না, এটা কাস্টমার কিনবে কি কিনবে না, এটা রিয়েল টাইম করতে চাই, ঠিক আছে। যে বা হচ্ছে এইখানে মানে সাসপিসিয়াস কোন অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, এটা কি রিয়েল টাইম প্রসেস করতে চাই। মানে হচ্ছে এখন দেখবেন যে হচ্ছে সাইবার সিকিউরিটির সাথে অনেক এআই হেল্প করতেছে যে রিয়েল টাইম ডিটেক্ট করার জন্য, ঠিক আছে। আগে যেমন হচ্ছে ডিভাইস বেসড ফায়ারওয়াল ছিল, এখন কিন্তু এআই বেসড অনেক ফায়ারওয়াল আসতেছে, যাতে করে হচ্ছে রিয়েল টাইম এটাকে প্রসেস করা যায়। তো এখন রিয়েল টাইম প্রসেস করার জন্য আপনার হচ্ছে দুইটা আর্কিটেকচার আছে, একটা হচ্ছে ইটিএল আর একটা হচ্ছে ইএলটি। ইটিএল হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, আর ইএলটি হচ্ছে এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম। তার মানে হচ্ছে আপনি ডেটাটা এক্সট্রাক্ট করে ট্রান্সফর্ম করে দেন লোড করবেন, আর আরেকটা হচ্ছে এক্সট্রাক্ট করে লোড করে দেন ট্রান্সফর্ম করবেন। তো তাহলে এক্সট্রাক্ট জিনিসটা কি, মানে ডেটাটা র ডেটাটা আপনি নিলেন, নেওয়ার পরেই লুট করবেন, লুট করে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্ম মানে কি, মানে হচ্ছে কোন একটা ডিসিশন, যেমন ধরেন ফ্রড ডিটেক্ট করার জন্য আপনাকে, তো আপনি মেশিন লার্নিং এর মডেলগুলো দেখছেন যে যে যেটা ডেটাগুলোতে কিছু প্রি প্রসেসিং করতে হয়, ঠিক আছে। সো এই যে প্রি প্রসেসিং বা এই যে ট্রান্সফরমেশনটা আমাদের করতে হচ্ছে, এটাকে লুট করে তারপরে ট্রান্সফর্ম করবেন নাকি ট্রান্সফর্ম করে লুট করবেন, সেটাই হচ্ছে আপনার দেখার বিষয়, ঠিক আছে। সো এই দুই ধরনের মেথোডোলজি, একটা হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, আর একটা হচ্ছে এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো দেখেন অ্যাডভান্টেজেস অফ ইটিএল। ইটিএল মানে হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। এখানে কি হবে, এখানে দেখেন আমি কিন্তু রিডিং করছি না, কারণ হচ্ছে আমি একটা ট্রল দেখছিলাম যে হচ্ছে টিচারদের কাজ আসলে রিডিং করা। আপনাদের কাছে নোটটা দেওয়া আছে, আমি আসলে ব্রিফ ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি নোটটা পড়ে কোনো লাইন যদি না বুঝেন, সেই ক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। এই জন্য আমি একটু আগেও দেওয়ার চেষ্টা করছি, এবং হচ্ছে আমি আপনাদের যেহেতু শনিবারের পরীক্ষা, আমি কালকের দিনটা অ্যাক্টিভ আছি। আপনারা যদি ইন কেস কোনো প্রবলেম আমাকে বলবেন, আমি জাস্ট ওভারভিউটা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে এইটিএল এর অ্যাডভান্টেজেসটা তাহলে কি, অ্যাডভান্টেজটা হচ্ছে যে যেহেতু এক্সট্রাক্ট করে ট্রান্সফর্ম করে দেন আমরা লোড করছি, তাহলে দেখেন লোড করার আগে আমাদের ট্রান্সফরমেশনটা হয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন হয়ে যাওয়া মানে কি, ডেটা কোয়ালিটিটা আমরা বেটার পাচ্ছি, ঠিক আছে। এবং স্ট্রাকচারড এনভায়রনমেন্টে, এবং হচ্ছে এটা কম্পাইল করতে আমাদের ইজি হবে, ঠিক আছে। এবং যেহেতু ট্রান্সফর্ম করে আমরা ওয়্যার হাউসে দিচ্ছি বা হচ্ছে স্টোর করছি, তাহলে আমাদের এখানে ওয়্যার হাউসের পরে গিয়ে রিডিউস টাইমটা কমবে। এবং এখানে লিমিটেশনটা তাহলে কি, লিমিটেশনটা হচ্ছে যদি সেমি স্ট্রাকচার ডেটা থাকে। সেমি স্ট্রাকচার বলতে কি, যে হচ্ছে যেখান থেকে আপনি এক্সট্রাক্ট করতেছেন যেই ডেটাটা, সেই ডেটাটা যদি সেমি স্ট্রাকচার থাকে বা হচ্ছে আনস্ট্রাকচার থাকে বা হচ্ছে স্ট্রিমিং ডেটা থাকে, মানে লাইভ ডেটা আসতেছে, ধরেন হচ্ছে লাইভ একটা ভিডিও অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সেই সাথে আমি আপনাদের সাথে ওই কথা এই প্রজেক্টের আইডিয়াটা বলছিলাম কিনা, এটা আপনারা যে কোনো সময় করতে পারেন, এটা একটা প্রোডাক্ট হইতে পারে যদি লো কস্টে আপনারা করতে পারেন। যেমন ধরেন এখনকার সিসিটিভির যে দাম, সেই দামের সিসিটিভিতে এখন কোথায় নাই সিসিটিভি, কিন্তু সিসিটিভি দিয়ে কি হয়, ডেটা স্টোর হয়, এবং সিসিটিভির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে আসলে যেই কোয়ালিটিতে সেভ হয়, সেই কোয়ালিটিতে আসলে মানুষজন এক্সট্রাক্ট করা খুব টাফ। তো এখন আপনারা যদি এরকম কোন একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন, যারা কিনা হচ্ছে রিয়েল টাইম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্ট করতে পারবে, যে হচ্ছে ধরেন এটা হইতে পারে আননোন ফেস, অথবা হচ্ছে সাসপিসিয়াস যে 4-5 জন একসাথে আসছে, বা হচ্ছে একটু মানে ক্রাইমের মতো হচ্ছে, এই ধরনের কিছু কমন বিহেভিয়ারও যদি আপনি রিয়েল টাইম প্রসেস করে দিতে পারেন এবং হচ্ছে অ্যালার্ট দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সিসিটিভি ক্যামেরার সাথে আসলে আপনার
মানে কোলাবোরেশন হয়ে আপনার একটা প্রোডাক্ট হইতে পারে। তো এখন এই রিয়েল টাইম প্রসেসের জন্য এখন আপনি যদি এক্সট্রাক্ট করে ট্রান্সফর্ম করে দেন লোড করেন, সেই ক্ষেত্রে যদি ভিডিও ডেটা হয় বা স্ট্রিমিং ডেটা হয়, তাহলে কিন্তু আপনার জন্য একটু টাফ। আপনার কি করতে হবে এই জায়গাতে ইএলটি ইউজ করতে হবে। ইএলটি কেমন, যে আপনি এক্সট্রাক্ট করবেন, দেন লোড করে সেই ডেটাটা মডেলে দিয়ে ট্রান্সফর্ম করবেন, অথবা হচ্ছে ডিরেক্ট প্রিডিক্ট করার চেষ্টা করবেন স্ট্রিমিং ডাটার ক্ষেত্রে। তো এই যেমন হচ্ছে এইখানে দেখেন ফাস্টার ডেটা ইন্টিগ্রেশন এবং স্কেলেবিলিটি ওয়ার্ডটা একটু টাফ। আপনারা এই ওয়ার্ডটা সম্পর্কে অবগত কিনা বা আপনারা জানেন কিনা? স্কেলেবিলিটি এই ওয়ার্ডটা সম্পর্কে জানেন? জি স্যার জানি, কোন একটা জিনিস ইজিলি চেঞ্জ করা যায় বা এরকম কোন একটা জিনিস বোঝাইছে। ইজিলি চেঞ্জ করা যায়, আর হচ্ছে এটা আসলে ইন টার্মস অফ যখন সফটওয়্যার অথবা সিস্টেমের জন্য চিন্তা করবেন, তখন স্কেলেবিলিটিটা হবে হচ্ছে কত মানে কত লার্জ ভলিউমেও আপনার সিস্টেমটা দাঁড়ায় থাকতে পারে এবং সেম সার্ভিস দিতে পারে। যেমন ধরেন রেগুলার সেন্সে, আমি আমাদের এক্সাম্পলটাই দিচ্ছি, রেগুলার সেন্সে আপনাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে, সেই স্টুডেন্ট পোর্টাল কখনো কিন্তু মানে মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্মুথ পারফরমেন্স দেয়, কিন্তু যেই দিনটাই রেজাল্ট পাবলিশ হবে সেই দিনটাই কিন্তু স্মুথ পারফরমেন্স দেওয়াটা স্টুডেন্ট পোর্টালের জন্য একটু টাফ। সো এই জায়গাটাতে হচ্ছে স্কেলেবিলিটিটা আসে, যে হচ্ছে একসাথে 20,000 মানুষ যখন অ্যাক্সেস করার চেষ্টা করবে, তবুও যদি সিস্টেম সেম পারফরমেন্স দেয়, সেটা হচ্ছে স্কেলেবল একটা সিস্টেম। ঠিক আছে? So, স্যার মানে জি, স্যার তাহলে কি ইটিএল এর লেটেন্সিটা বেশি? ইটিএল এর লেটেন্সি কম। ইটিএল এ কম? ইটিএল এর লেটেন্সি কম। স্যার আপনার কথা শোনা যায় না। এখন শোনা যায় না? জি স্যার। বলছি যে ইটিএল এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, এটাতে লেটেন্সি বেশি, আর ইএলটি যেটা এক্সট্রাক্ট লোড ট্রান্সফর্ম, সেটা লেটেন্সি কম, মানে স্কেলেবল সিস্টেম ক্রিয়েট করা যায় ইএলটি তে। ঠিক আছে? জি স্যার। ওকে, সো আর এটার লিমিটেশনটা কি, যেহেতু এখন দেখেন আপনি লুট করে দেন ট্রান্সফর্ম করবেন বা প্রিডিক্ট করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এখানে একটু পাওয়ারফুল রিসোর্স দরকার, এবং হচ্ছে যেহেতু র ডেটা আপনি স্টোর করবেন বা প্রসেস করবেন, তার জন্য একটু কস্ট বেশি হবে। তো এই কারণে এখানে বলা আছে ETL is ideal for cloud native system where storage and computer are separate, allowing scalable transformation. ঠিক আছে? তো আমি এই দুটা বিষয় বললাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস অলরেডি আপনাদের জাস্ট একটু যদি গ্রোথ করি, যে স্কেলেবল ইটিএল অথবা ইএলটি আর্কিটেকচারের জন্য কোন কোন জিনিসগুলা কনসিডারেশনে নেবেন। ডাটা সোর্স ডাইভার্সিটি, সো ডেটা আমরা কিভাবে কালেক্ট করি, ডেটাবেস থেকে করি, এপিআই থেকে করি, আইওটি ডিভাইস থেকে করি, লগ অথবা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস অ্যাপ্লিকেশন থেকে করি। যেমন হচ্ছে আমি সিসিটিভির কথা বললাম, সিসিটিভির একটা সফটওয়্যার থাকে যে ওইখান থেকে ডেটাগুলো কালেক্ট হয়। তো এই ডেটা কালেকশনের জন্য এখন আপনি আসলে মানে ডেটা মানে কই থেকে ডেটা কালেক্ট করবেন, এর উপরে আপনি কনসিডার করবেন যে ইটিএল করবেন না ইএলটি করবেন। এবং হচ্ছে ট্রান্সফরমেশন কমপ্লেক্সিটি, এখন আসলে কতটুকু ক্লিন করতে হবে, কতটুকু এগ্রিগেট করতে হবে, কতটুকু জয়েন করতে হবে, কতটুকু এনরিচ করতে হবে, সেই জায়গাতে আপনার হচ্ছে মানে সেই জায়গাগুলো কনসিডারেশনে নিয়ে ইএলটি অথবা হচ্ছে ইটিএল করবেন। সো যদি হচ্ছে ট্রান্সফরমেশন কমপ্লেক্সিটি মানে স্টোরেজের থেকে হাই হয়, মানে স্টোরেজে যাওয়ার আগেই যদি হাই হয়, তাহলে হচ্ছে ইটিএল প্রিফার করা ভালো। স্যার এটা আরেকবার বলবেন? আচ্ছা, যদি মানে ট্রান্সফরমেশন কমপ্লেক্সিটি হাই হয়,
মানে ট্রান্সফরমেশন কমপ্লেক্সিটিটা যদি বেশি হয় স্টোরেজের থেকে বা স্টোরেজে যাওয়ার আগে, তাহলে ট্রান্সফরমেশনটা আগে করে নেওয়া ভালো না? ধরেন আপনার একটা ডেটা আছে, সেই ডেটাটা স্টোরেজে পাঠাবেন, স্টোরেজে পাঠানোর আগে মানে ট্রান্সফরমেশনটা করতে অনেক কমপ্লেক্স ট্রান্সফরমেশন করতে হবে, তো সেটা যদি স্টোরেজে পাঠানোর আগে করে নেওয়া হয় তাহলে বেটার না? জি স্যার। তো এটাই এখানে একটু বলার চেষ্টা করা হয়েছে। এবং যদি হচ্ছে ট্রান্সফরমেশনটা ইফিশিয়েন্টলি করা যায়, মানে আপনি যে ডেটা স্টোর বা যে সিস্টেম আপনি ইউজ করবেন সেটা যদি প্রসেসটা ট্রান্সফরমেশনটা ইফিশিয়েন্টলি করা যায়, তাহলে হচ্ছে আপনি এক্সট্রাক্ট করে লোড করে ট্রান্সফার করবেন। তার মানে কি ইএলটিটা এখানে সুইটেবল হবে। স্কেলেবিলিটির ক্ষেত্রে এইখানে দেখেন বলা আছে যে হচ্ছে এখানে আপনি কি করবেন, ভলিউম অফ ডেটা, ভ্যারাইটি অফ ডেটা ফরম্যাটস, এখানে আপনি স্কেলেবল করার জন্য ইএলটিটাকে আপনি ইউজ করতে পারেন। এবং হচ্ছে স্টোরেজ আর্কিটেকচার, স্টোরেজ আর্কিটেকচার হচ্ছে কি ডেটা ওয়্যার হাউস, যেটা লেক হাউস, এটা অলরেডি একটু ক্লিয়ার করা হয়েছে আপনাদেরকে। সো ট্রেডিশনালি টিএল, জি স্যার একটা আমাদের ট্রান্সফরমেশন কমপ্লেক্সিটি যেখানে ছিল স্যার, এখানে আপনি বললেন না যে ট্রান্সফরমেশন কমপ্লেক্সিটি যদি হাই হয় স্যার, এই জিনিসটা কি আমাদের ডাটা কতটা পিওর ওইটার উপর ডিপেন্ড করতেছে, যে মানে এখানে মানে পিউরিটি কতটুকু আছে? যদি মানে কম র ডাটা যদি মানে আনস্ট্রাকচার্ড হয় সেক্ষেত্রে আমরা মানে আগে ট্রান্সফরমেশনটা করে এরপর আমরা লোড করতেছি, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা আনস্ট্রাকচার হলেই যে ট্রান্সফরমেশন করে লুট করব ব্যাপারটা এরকম না। এই জন্যই কিন্তু আমি এই যে দেখেন এখানে কিন্তু কনসিডারেশনের কথা বলছি, যে হচ্ছে আমাদের ধরেন হচ্ছে আনস্ট্রাকচার ডেটা আছে, আনস্ট্রাকচার ডেটা আছে, ট্রান্সফরমেশন করে লোড করলেন, তো এখন এটার আনস্ট্রাকচার থেকে ট্রান্সফরমেশন করে লোড করতে আপনার অনেক কমপ্লেক্সিটি চলে আসলো। তো তখন আপনি কি করতে পারেন, তখন আপনি লোড করে ট্রান্সফর্ম করতে পারেন। আবার ধরেন হচ্ছে আপনার প্রসেসিং পাওয়ারটা ভালো আছে, সেই জায়গাতে আপনি হচ্ছে ট্রান্সফর্ম করলেন, ট্রান্সফর্ম করে দেন হচ্ছে লোড করলেন। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন ট্রান্সফর্ম করে লোড করবেন নাকি হচ্ছে লোড করে ট্রান্সফর্ম করবেন। এটা ডিফারেন্ট সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, যে এটা হচ্ছে ডেটা ডাইভার্সিটি বা স্কেলেবল সিস্টেম করতে হচ্ছে কিনা সেটা আপনাকে কনসিডারেশনে রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। সো সিকিউরিটির ক্ষেত্রে ইএলটিটা বেটার হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার ট্রান্সফরমেশনের আগেই ডেটাটা স্টোর করা হয়, যাতে করে হচ্ছে সিকিউরিটি এন্ড গভর্নেন্স দেওয়া যায়। কারণ হচ্ছে ধরেন আপনার কাছে হচ্ছে একটা র ডেটা আছে, র ডেটাটাও আছে, দেন হচ্ছে আপনি ট্রান্সফর্ম করছেন। ট্রান্সফর্ম ডেটা মানে কি প্রসেস ডেটা। এখন যদি প্রসেস ডেটা শুধু রাখেন, র ডেটা না রাখেন, তাহলে তো আপনি হচ্ছে প্রুফটা দেখাইতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ইএলটিটা বেটার। এবং হচ্ছে কিছুক্ষণ আগে আমি আপনাদের ব্যাচেরই একজন কুইস্টের মার্ক দিচ্ছিলাম, তো সে আসলে মোবাইল দেখে দেখে লিখছে, আমি ডিউটিতে ছিলাম বাট আমি বুঝতে পারিনি, কিন্তু সে এতটাই ভালোভাবে আসলে জিপিটি থেকে লিখছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা জিপিটি থেকে লিখছে। যে ধরেন হচ্ছে জিপিটি যেরকম পয়েন্ট পয়েন্ট করে দেয়, ঠিক আছে, ধরেন নর্মালি কি হয়, নর্মালি লিখার একটা প্যাটার্ন দেখে বোঝা যায় না যে এটা মানুষের লেখা, এটা এআই লেখা। তো পরে ওরে ফোন দিছিলাম, যে হচ্ছে মানে নক করতে বলছিলাম, পরে ফোন দিল, পরে বললাম যে আপনি তো জিপিটি দেখে লিখছেন, তো এখন কি করবো, আপনার কুইজটা বাদ দিব। বলছে স্যার আমি জিপিটি দেখি না, আমি বন্ধুরটা দেখে লিখছি। ঠিক আছে, আমি বলছি যে আমি বললাম আমার একটু বলার জন্য বললাম যে আমি কি সিসিটিভি রিপোর্টটা নিব, যে আপনি কি দেখে দেখে লিখছেন কিনা। ওই স্যার সরি ভুলে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। তো দেখেন মানে প্রুফটা আসলে কতটা জরুরি, যে প্রুফ থাকলে আপনি হচ্ছে অনেক কিছু করতে পারবেন। তো এই জায়গাতে ইএলটিটা বেটার। ঠিক আছে। সো এবং হচ্ছে এখানে এই জিনিসটাই বলা আছে যে ইএলটি একটা স্কেলেবল সিস্টেম। ঠিক আছে।
এবং হচ্ছে আপনি রিয়েল টাইম ডেটা প্রসেসিং, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে ইনস্ট্যান্ট ড্যাশবোর্ড, ফ্রড ডিটেকশন, লাইভ অ্যানালিটিক্স, অটোমেটেড ডিসকাশন। এই জায়গাতে আপনি হচ্ছে ইএলটি অথবা ইটিএল আর্কিটেকচার ইউজ করে, তো এখানে স্ট্রিমিং আর্কিটেকচারটা কেমন, ইভেন্টের সোর্স, একটা এই ইভেন্টটা একটা মেসেজ কিউতে যাবে, স্ট্রিম প্রসেসর, দেন হচ্ছে রিয়েল টাইম স্টোরেজে যাবে। যদি এটা খুব বেশি জরুরি না আপনাদের জন্য, আপনাদের জন্য আসলে দরকার যে হচ্ছে কোন জিনিসটা আসলে কোন কোন মানে কখন কোথায় ইউজ করবেন একটা কমপ্লেক্স সিস্টেমের জন্য। সো সিস্টেমটা আসলে আপনাদের সিনারিওতে বলা থাকবে, আপনি হচ্ছে ডিটেক্ট করে কেন করবেন, কোন আর্কিটেকচার করবেন, কি করতে চাচ্ছেন, সেটা আপনি হচ্ছে এখানে একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করবেন। সো ফাইনালি আপনাদের এখানে এই কনক্লুশনে আসলে ফাইনাল কনক্লুশনটা দেওয়া আছে, যে আমি যা বলছি সেটা আপনারা, এই কনক্লুশনটা আমি এখন স্ক্রিন শেয়ার করছি, মানে দেখাই যাচ্ছে, আপনারা একবার রিডিং করেন, রিডিং করে দেখেন যে আমি এতক্ষণ যা বললাম সেটার সাথে এই কনক্লুশনটা মিলে কিনা। স্যার ব্যাচ প্রসেসিংটা কি? ব্যাচ প্রসেসিংটা হচ্ছে মানে আপনার ধরেন হচ্ছে কিভাবে বোঝাই, ধরেন 40 ব্যাচের 8টা সেকশন ছিল, 8টা সেকশন ভাগ হয়ে এখন আপনারা ডাটা সায়েন্সের 3টা সেকশন, দেন হচ্ছে নন মেজরের 4টা সেকশন, সাইবার সিকিউরিটিতে একটা আছে, এটা হইতে পারে। তো তার মানে হচ্ছে এই ব্যাচটাকে, মানে এই ব্যাচটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে কি সেকশন আলাদা আলাদা। তো এখন কিন্তু যদি বলা হয় যে ডেটা সায়েন্স, তাহলে কিন্তু 3টা সেকশন অনলি, যদি বলা হয় মেজর তাহলে 4টা সেকশন অনলি। তার মানে হচ্ছে আপনার পুরো ডেটাটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আসলে ভাগ করা, মানে বা এক্সিকিউট করা, সেটাই হচ্ছে ব্যাচ প্রসেসিং। বোঝা গেল? জি স্যার। সো ফাইনাল কনক্লুশনটা পড়েন, দেখেন যে এটা আসলে জি স্যার, বুঝতে পারছি, খুবই সহজ। সো এখন এটা সহজ এবং হচ্ছে আপনারা এটা মনেও রাখবেন, বাট হচ্ছে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো আপনারা মুখস্থ লিখতে পারেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি এই পয়েন্টটা সিনারিওর সাথে রিলেট করে লিখেন, সেটা হলে আপনি ফুল মার্কস পাবেন। কারণ হচ্ছে আপনাকে ওই জায়গাতে মানে রিলেট করে লেখার কথা বলা হয়েছে, ঠিক আছে, বা বলা হবে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। তাহলে স্যার থিওরি, স্যার তাহলে স্যার থিওরি হচ্ছে এই জায়গা থেকে আসবে, আর ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্স। না, থিওরির জন্য তো আমাদের দুইটা টপিক, থিওরির জন্য আমাদের দুইটা টপিক কি, এই যে এটা আর্কিটেকচার রিলেটেড, আরেকটা হচ্ছে ডিপ লার্নিং থিওরি। জি স্যার। আপনাদের আমি আবারও বলছি যে এই পরীক্ষাটা অন্তত ক্যালকুলেশন করে দিয়েন না, এই পরীক্ষাটা ক্যালকুলেশন করে দিয়েন না যে হচ্ছে থিওরি কত, ম্যাথ কত, ক্যালকুলেশন না করে প্রিপারেশন নেন। কারণ হচ্ছে যেমন ধরেন যে যদিও বি সেকশনের 2টা কুইজেরই মার্ক দিই নাই, আমি চেষ্টা করবো কালকের মধ্যে দিয়ে দেওয়ার। কারণ হচ্ছে আমি যখন ডিউটি দেই, মোটামুটি টিচিং এ তো অনেক দিন হইলো, ধরেন আমি এরকমও কিছু কেস দেখছি যে হচ্ছে লাস্টের 30 মিনিট আছে, কেউ একজন হিসাব করতেছে, ঠিক আছে, যে কি অবস্থা, দেখলাম হিসাব টিসাব করে ও লিখলোই না, খাতা দিয়ে চলে গেল, ঠিক আছে। সো ওর যতটুকু ডিজায়ার গ্রেড ও এটা পাইছে, আর লিখে নাই। তো এই হিসাবটা করেন না, এখন সিনিয়র হয়েছেন,
হিসাব না করে লিখেন, ঠিক আছে? আমি বলবো যে হচ্ছে আপনার যে কোশ্চেন হবে সেটা আপনি যথেষ্ট লিখতে পারবেন, যেহেতু ফাইনালের আগে 3টা কুইজ দিছেন, লিখতে পারবেন, লিখেন, হিসাবটা না করে লিখেন। যে হচ্ছে ধরেন আপনার যদি 2টা গ্রেড বাড়ে তাহলে তো ওভারঅল এভারেজ আর কমবে না, বাড়লে তো আর কমবে না, তাই না? তো সেই জায়গা থেকে আপনি একটু লেখার চেষ্টা করেন। লাস্টের টপিকটা কি নতুন করে অ্যাড হয়েছে নাকি? হ্যাঁ, নতুন করে অ্যাড হয়েছে এবং হচ্ছে এটা যে বুয়েটের এক্সটার্নাল রিকমেন্ডেশনের জন্য আমরা অ্যাড করেছি আর কি। সো এটা অ্যাড করে যেহেতু আপনাদের যদি এএনএন টেক্সট ক্লাসিফিকেশনটা থাকতো তো সেটা আরেকবার একটু নতুন করে মনে রাখা লাগতো, যেহেতু এটা অ্যাড করা লাগছে তাই ওটা আমরা কমিয়ে দিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করেছি। বোঝা গেল? জি স্যার। তাহলে হচ্ছে এএনএন টেক্সট ক্লাসিফিকেশন এখানে কেন আসলো আবার বুঝলাম না। হ্যাঁ, আপনাদের হচ্ছে এখানে ইয়াটা সিলেবাসটা দেওয়া হয়েছে, এসকিউএলটা অ্যাড করেছিলাম না? সো কেউ একজন মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। সো এটাই আপনাদের সিলেবাস ইএলটি। স্কিল থেকে স্যার কুইজে যেরকম কোশ্চেন করছেন ওই কোশ্চেন গুলো তো স্যার ক্যাচ করা যাইতেছে না, তো ফাইনালেও কি এরকমই থাকবে? ক্যাচ করা যাইতেছিল না? জি স্যার, বেশিরভাগই তো মানে 50% 60% গুলো আর কি বোঝা যাচ্ছিল না কোশ্চেন। আরে না না, এখন আপনার প্রিপারেশনটা ভালো হইতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে আমি কিন্তু বারবার বলতেছি যে হচ্ছে আপনাদের সবগুলা, এই যে দেখেন আমি আবারও দেখাই দিই আপনাদের, সবগুলাই লেভেল 5 এর উপরের কোশ্চেন। যে ব্লুমস ট্যাক্সোনমি অ্যাকশন ভার্ব, এটা লিখে সার্চ করেন আপনি, এবং আপনি আরো যে 2 সেমিস্টার পার করবেন এই ব্লুমস ট্যাক্সোনমি থেকে আপনাকে কোশ্চেন করবে, মানে এই কিওয়ার্ড ধরেই কোশ্চেন করবে। তো এখানে 6টা লেভেল আছে, ঠিক আছে? এই যে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট, ক্রিয়েট। তো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই এই 3টা ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে আসলে শেষ হয়েছে। আপনাদের যে নেক্সট কোশ্চেন গুলো হবে সেগুলো এই লেভেল থেকে, অ্যানালাইজ, ইভালুয়েট। বুঝতে পারছেন? সো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড থেকে নাই, কি আন্ডারস্ট্যান্ড করছেন সেটাও নাই, ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমি বলছি যে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে ডিরেক্ট আপনি হঠাৎ করে মানে মুখস্থ করবেন সাথে জানবেনও, ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আপনি সব পড়েন স্যার, খুব মন দিয়ে পড়েন, দেখবেন লিখতে পারবেন। স্যার জি স্যার আপনি যে হচ্ছে এসকিউএল এর কয়েকটা টপিক দিয়েছিলেন, কিন্তু কুইজে হচ্ছে অর্ডার বাই গ্রুপ বাই এগুলো থেকে আসছিল। অর্ডার বাই গ্রুপ বাই তো বলছি, এগ্রিগেশন ফাংশন তো আমি বলছি না স্যার? এগ্রিগেশন বলতে তো ক্যালকুলেশন যেগুলো ওগুলো বোঝায়, এই যে যে ম্যাক্স মিন কাউন্ট এগুলো বোঝায়। তো গ্রুপ বাই অর্ডার বাই থেকে আসছিল দেখে আর কি কুইজে একটু প্রবলেম হয়েছে। গ্রুপ বাই এগুলো তো গ্রুপ বাই অর্ডার বাই এগুলো বলছি না, যে এগ্রিগেশন ফাংশন, মিন ম্যাক্স এভারেজ এগুলো তো বলছি। শুনেন আমি আবারও ক্লিয়ার করছি, এই দেখেন, এবং কুইজের যে সিলেবাস, ঠিক আছে, সেই সিলেবাস মানে কুইজের যে কোশ্চেন এগুলোকে আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন এসকিউএল এর জন্য। এবং আমি আবারও বলছি যে এইখানে এই যে ডিলিটও লাগবে না, এন্ড অর, হোয়ার, ম্যাক্স, কাউন্ট, এই এগ্রিগেশন ফাংশন, ইন বিটুইন, জয়েন, ঠিক আছে? আর গ্রুপ বাই হ্যাভিং, এর বাইরে আর কিছু লাগবে না, এতটুকুই পড়েন এসকিউএল থেকে। তাহলে স্যার গ্রুপ বাইও করবো তাহলে নাকি? হ্যাঁ, গ্রুপ বাই হ্যাভিং পড়বেন। এই গ্রুপ বাই অর্ডার বাই দুটো যখন অ্যাড করে দেয় তখন কোশ্চেন তখন বুঝতে হার্ড হয়ে যায়। আচ্ছা, হার্ড হইলেও ধরেন, হার্ড হইলেও একটা এসকিউএল হবে, একটা এসকিউএল এর 2 মার্ক, ঠিক আছে? লিখে আসেন, ঠিক আছে? বাকিটা দোয়া করতে থাকেন। স্যার জয়েন তো শুধু ফুল জয়েন করব। ডিরেক্ট ফুল জয়েন করবেন, আপনি আর কোনো জয়েনই করবেন না, ডিরেক্ট ফুল জয়েন করবেন। দেখবেন মানে আমি মানে এখন ইন সাম কেস, ঠিক আছে, কেউ রেকর্ড করলে রেকর্ডটা একটু অফ করে দেন। ইন সাম কেস আপনাদের ধরেন এখানে তো